সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা দলের। শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। জনশুমারি প্রকল্পের ট্যাব ক্রয়ে সম্ভাব্য অনিয়ম ঠেকানো মন্ত্রিসভা ক্রয় কমিটি, পুনরায় দরপত্র আহ্বান। ইভ্যালির রাসেল আবারও রিমান্ডে, লোভনীয় বিজ্ঞাপন বন্ধে সরকারের নিষ্ক্রিয়তায় হাইকোর্টের রুল। পণ্যবাহী পরিবহন ধর্মঘটে বিপাকে কাঁচামাল ব্যবসায়ীরা, গাড়ির অভাবে টিসিবির পণ্য বিক্রয় বিঘ্নিত। ধারাবাহিক সাফল্যে এসডিজি অর্জন অগ্রগতি পুরস্কার পেল বাংলাদেশ, প্রধানমন্ত্রীর 5 দফা প্রস্তাব। জনশুমারি ও গৃহ গণনা প্রকল্পে 4 লাখ ট্যাব ক্রয়ের দরপত্র মূল্যায়নে অনিয়ম ধরা পড়ায় তা বাতিল করে নতুন দরপত্র আহ্বান করা হয়েছে। প্রথম দরপত্রে 2টি প্রতিষ্ঠান যোগ্য বিবেচিত হলেও কাজ দেওয়া হয়েছিল প্রায় 150 কোটি টাকা বেশি প্রস্তাব দেওয়া প্রতিষ্ঠানকে। পরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পরিসংখ্যান ব্যুরোর দেওয়া ওই ক্রয়াদেশ বাতিল করে। চলতি বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে 6ষ্ঠ জনশুমারি ও গৃহ গণনা কার্যক্রম। এবছর থেকে ডিজিটাল পদ্ধতিতে গণনার পরিকল্পনা করেছে সরকার, যার অংশ হিসেবে জনশুমারি ও গৃহ গণনা 2021 প্রকল্পের আওতায় 3,95,000 ট্যাব কিনতে দরপত্র আহ্বান করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। এতে অংশ নেয় দেশি বিদেশি 8টি প্রতিষ্ঠান। দরপত্রে উল্লেখিত যোগ্যতা অনুযায়ী টিকে যায় 2টি। এর মধ্যে একটি প্রতিষ্ঠানের প্রস্তাব ছিল 402 কোটি টাকা, অপরটি চেয়েছে 548 কোটি 73,17,070 টাকা। দরপত্র মূল্যায়ন কমিটি বেছে নেয় প্রায় 146 কোটি টাকা বেশি চাওয়া প্রতিষ্ঠানকে। গত 25 আগস্ট সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় বাছাই হওয়া দ্বিতীয় প্রতিষ্ঠানটি সম্পর্কে কোনো তথ্যই উপস্থাপন করেনি পরিসংখ্যান ব্যুরো। তবে আলোচনায় সর্বনিম্ন দরদাতার প্রসঙ্গ উঠে আসায় মূল্যায়ন প্রক্রিয়ার ত্রুটি ধরা পড়ে। প্রথমে বাছাই করবেন প্রযুক্তিগতভাবে, সেটাতে যারা কোয়ালিফাই করবে শুধু তাদেরকে দিয়ে আপনি সেকেন্ডে ফাইন্যান্সিয়াল বিটে যাবেন। পারচেজ কমিটি যেটা লক্ষ্য করেছেন, আমার মিনিস্ট্রি বা আমার পরিসংখ্যান এইটা করে নাই, একবারই করে ফেলছে 2টা কাজ, এইটা তারা একমত নন। এইটাই ছিল মূল সমস্যা। আর দ্বিতীয় ছিল যে টাকার যে পরিমাণ, এই পরিমাণের অনেক ফারাক। প্রথম আর যেটাকে আমরা ব্যর্থ হলো তার আর প্রথমটার মধ্যে প্রায় 150 কোটি টাকার ফারাক। বিষয়গুলো জানতে পরিসংখ্যান ব্যুরো কার্যালয়ে গেলে শুরুতে দেখা করতে চাননি প্রকল্প পরিচালক। পরে দেখা করলেও সর্বোচ্চ দরদাতাকে কাজ দেওয়ার সুপারিশ নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। প্রথমটা বাতিল করতে হলো কেন? আসলে আমরা আমাদের প্রসেস অনুসারে গিয়েছি, কিন্তু হাইস্ট অথরিটি তো তারা হলো ফাইনাল অ্যাপ্রুভার, তারা যে কোনো কারণে বাতিল করতে পারে। তাদের কাছে মনে হয়েছে যেটা আরো স্বচ্ছ নিয়ে আসা উচিত। বাতিল হওয়া দরপত্রে কাজ পাওয়া প্রতিষ্ঠানটি বলছে প্রযুক্তিগতভাবে তাদের ট্যাব এগিয়ে থাকায় কমিটির মূল্যায়নে গুরুত্ব পেয়েছে। আমরা দেখেছি যে আমাদের পরিপূর্ণ যা কিছু চাওয়া হয়েছিল আমরা সবই পেরেছি, এবং আমরা যেটা পরবর্তীতে বিএস এর কাছ থেকে জেনেছি, বা এটা ওপেন টেন্ডার যেহেতু ছিল, আমরা জানতে পেরেছি যে তারা যেহেতু টেকনিক্যালি ডিসকোয়ালিফাইড ছিল, যার জন্য তাদেরকে আর পুরোপুরি দেওয়া হয়নি। ট্যাব উৎপাদনে সক্ষম দেশীয় একটি প্রতিষ্ঠান বলছে দরপত্রে নির্ণয়ন প্রক্রিয়া সংশোধন করলে দেশের অনেক প্রতিষ্ঠান অংশগ্রহণের সুযোগ পেত। আমাদের শতভাগ যোগ্যতা আছে এইটাকে মিট করার জন্য। তবে টেন্ডারের ক্রাইটেরিয়াতে সবচেয়ে বড় যে লিমিটেশন, সেটা সিঙ্গেল কন্ট্রাক্টে বা অর্ডারে 400 কোটি টাকার একটা সাপ্লাইয়ের যোগ্যতা থাকতে হবে। 45 ডেজ 4 লক্ষ ট্যাবলেট সাপ্লাইয়ের জন্য একটা যৌক্তিক সময় না। এই প্রথমবারের মতো জনশুমারি হতে যাচ্ছে ডিজিটাল পদ্ধতিতে, যা সত্যিই পাল্টে দেবে জনশুমারির বিগত দিনের অভিজ্ঞতা। তবে জনশুমারির শুরুতেই দুর্নীতি থাবা যদি এমন ভালো একটি উদ্যোগে বাধা হয়ে দাঁড়ায়, তবে সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় থমকে যাবে না তো। আহাদ হোসেন টুটুল, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর ধানমন্ডি থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় ইভ্যালির প্রধান নির্বাহী রাসেলের 1 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তবে রাসেলের স্ত্রী শামীমা নাসরিনকে কারাগারে পাঠানো হয়েছে। গুলশান থানার মামলায় নতুন করে রিমান্ডের আবেদন করেনি পুলিশ।
ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বর্তমানে দেনা ৯৫০ কোটি টাকা। এর মধ্যে গ্রাহকদের পাওনা ৭০০ কোটি, বাকি ২৫০ কোটি টাকা পাবে ইভ্যালিতে পণ্য সরবরাহকারীরা। গুলশান থানায় অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় ৩ দিন রিমান্ডে থাকা রাসেল দম্পতি এমন তথ্য পুলিশকে দিয়েছে বলে জানা গেছে। রিমান্ড শেষে মঙ্গলবার রাসেল ও তার স্ত্রীকে আদালতে নেওয়া হয়। এ সময় ধানমন্ডি থানার মামলায় পুলিশ তাদেরকে ৭ দিন করে রিমান্ডের আবেদন জানায়। শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক হাসিবুল হক রাসেলের ১ দিন রিমান্ড মঞ্জুর করেন। আর রাসেলের স্ত্রীর রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানো হয়। মামলার মূল রহস্য উদ্ঘাটন করার জন্য ৭ দিনে পুলিশ রিমান্ড চেয়েছিল আয়ুষ সাহেব। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে রাসেলকে ১ দিনে পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে, আর যে নাসরিনের রিমান্ডের আবেদন না মঞ্জুর। আসামিদের আইনজীবী জানিয়েছেন, একই ধরনের মামলায় তারা ৩ দিন রিমান্ড ভোগ করেছেন, ফলে নতুন করে রিমান্ডে নেয়ার প্রয়োজন হয় না। যেহেতু একই নেচারের গুলশান থানার মামলায় তিনি বিগত দিনে ৩ দিন রিমান্ডে ছিলেন এবং কাজেই তাদের আর রিমান্ডের প্রয়োজন হয় না। যদি বিজনেস ট্রানজ্যাকশন হয়ে থাকে সেখানে সিভিল লায়াবিলিটি, সেখানে ক্রিমিনাল লায়াবিলিটি আসতে পারে না। যেহেতু ক্রিমিনাল লায়াবিলিটি আসতে পারে না, সেহেতু তাদের বিরুদ্ধে যে মামলাটা করেছে সেই মামলা চলতে পারে না। গত ১৯ সেপ্টেম্বর ইভ্যালির রাসেল ও তার স্ত্রী সহ ২০ জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করেন ইভ্যালির পণ্য সরবরাহকারী এক ব্যক্তি। তার অভিযোগ, ৪টি প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি ৩৫,৮৫,৫৪২ টাকার পণ্য সরবরাহ করেছেন, কিন্তু ইভ্যালি এসব পণ্যের অর্থ পরিশোধ করেনি। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। লোভনীয় ও অসত্য বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিজ্ঞাপন পরিবেশন ঠেকাতে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহমুদ হাসান তালুকদারের বেঞ্চ মঙ্গলবার এ রুল জারি করে। আগামী ৪ সপ্তাহের মধ্যে তথ্য সচিব, বাণিজ্য সচিব, সংস্কৃতি সচিব, ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এবং প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে। টেলিভিশন, অনলাইন পত্রিকা সহ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধমূলক সংশয় সৃষ্টিকারী বিভ্রান্তিকর প্রতারণামূলক বিজ্ঞাপনের প্রচার প্রকাশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে গত বুধবার এর রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। শ্রমিকদের ৭২ ঘন্টার কর্মবিরতির কারণে সারা দেশে বন্ধ রয়েছে পণ্যবাহী যানবাহন চলাচল। জরুরি পণ্য বহনের কথা বলা হলেও চালকদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। গাড়ি না পেয়ে সাশ্রয়ী মূল্যের পণ্য বিক্রি করতে পারেনি টিসিবির অনেক ডিলার। বিপাকে পড়েছেন কাঁচামাল ব্যবসায়ীরাও। বর্ধিত আয়কর প্রত্যাহার, সহজ শর্তে গাড়ি নিবন্ধন এবং হয়রানি ও চাঁদাবাজি বন্ধ সহ ১৫ দফা দাবিতে মঙ্গলবার ভোর থেকে ৭২ ঘন্টার কর্মবিরতি শুরু করেছে পণ্যবাহী যানবাহনের মালিক ও শ্রমিকরা। দাবি আদায়ে পণ্যবাহী সব যানবাহন বন্ধ রাখছে তারা। প্রয়োজনে আরও কঠিন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি শ্রমিকদের। ৫ বছর যাবৎ আমাদের কোনো ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় না, কিন্তু প্রতি বছরে পণ্য পরিবহনে ১,০০০-এর উপরে গাড়ি রেজিস্ট্রেশন দেওয়া হয়। এই গাড়ি চালায় কে? আমাদের অবিলম্বে আমাদের লাইসেন্স দিতে হবে। আমাদের এই পুলিশি নির্যাতন, রেকার বাণিজ্য সহ সারা বাংলাদেশে ফেরিঘাটে অহাতুক চান্দা, আমরা এই ৭২ ঘন্টার পরও যদি আমাদের দাবি না মানা হয়, আমরা অনির্দিষ্টকালের জন্য আমাদের কর্মবিরতি পালন করব। এতে অচলাবস্থা তৈরি হয়েছে চট্টগ্রাম বন্দরে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন স্থানের কাঁচামাল ব্যবসায়ীরা। জরুরি পণ্য সরবরাহকারী যানবাহন চলাচল কর্মবিরতির বাইরে রাখার ঘোষণা দেওয়া হলেও চালকদের যানবাহন চালাতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। স্ট্যান্ড থেকে যাদেরকে আমরা গাড়ি ভাড়া করি তারাই বেরোতে যাচ্ছে না, তাদেরকে নাকি নিষেধ করা হয়েছে, তারা বেরোবে না। ধর্মঘট ডাকছে, যাই ডাকছে এটা ওনাদের জন্য ওনারা রাখতো, কিন্তু এভাবে সাধারণ জনগণকে এভাবে ঠকানোটা ঠিক হচ্ছে না। যানবাহন না পাওয়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করতে পারেনি টিসিবির অনেক ডিলার। ভোগান্তিতে পড়তে হয়েছে খাদ্য অধিদপ্তরের ডিলারদেরও। সকালে 20টা ট্রাক বের হয়, সেখানে 60 টন চাল থাকে। সেই ক্ষেত্রে আজকে আমরা আমাদের কাগজ আসা সত্ত্বেও আমরা সেটা দিতে পারিনি। সরকারিভাবে আমাদেরকে পণ্য দেওয়া শুরু হয়েছে, তখন অপরিচিত মানুষ যারা ট্রাকে করে, ছোট পিকআপে করে এসে আমাদের এই সামনের গেট
এটা হচ্ছে ব্লক করে দিয়ে ড্রাইভারের কাগজ নিয়ে চলে গেছে। চালকদের গাড়ি চালাতে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের সভাপতি। তিনি জানান, কর্মবিরতির সমর্থনে মিছিল করছে শ্রমিকরা, কাউকে বাধা দেয়নি। সাদিয়া চৌধুরী, দীপ্ত সংবাদ, ঢাকা। টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজি অর্জনের জন্য জাতিসংঘের সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রোগ্রেস অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রে এক আন্তর্জাতিক সম্মেলনে এই পুরস্কার দেওয়া হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সব মানুষের জন্য করোনার টিকা নিশ্চিত করে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে বৈশ্বিক রোডম্যাপের প্রয়োজনীয়তা তুলে ধরেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থান করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন। আর্থ ইনস্টিটিউট, কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এবং জাতিসংঘের সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক এর আয়োজন করে। ভার্চুয়াল এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী করোনা মহামারী মোকাবিলা এবং এসডিজি অর্জনে ৫ দফা প্রস্তাব তুলে ধরেন। It ensure vaccines for everyone, everywhere. We made an award which you will get in person. পরে সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রোগ্রেস অ্যাওয়ার্ড গ্রহণ করে তা জনগণকে উৎসর্গ করেন শেখ হাসিনা। This award is a testimony of এই অ্যাওয়ার্ডটি প্রমাণ করে টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজি অর্জনে আমাদের প্রচেষ্টা। একটি মানুষও পিছিয়ে পড়বে না, এই মূল মন্ত্রই এসডিজি অর্জনে বাংলাদেশের লক্ষ্য এবং এটাকে সামনে রেখে তা অর্জনে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। So that no one is left behind. জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতিসংঘ সদর দপ্তরের বাগানে বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করা একটি বেঞ্চ উন্মুক্ত করেন প্রধানমন্ত্রী। একটি গাছও লাগান তিনি। সবথেকে বড় কথা যে জাতির পিতা সবসময় শান্তির জন্য সংগ্রাম করেছেন দারিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এবং মানুষ এটা বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষের দুঃখের কথাও যেমন তিনি ভেবেছেন, সারা বিশ্বের যারা ক্ষুধা দারিদ্র্যে জর্জরিত, শোষিত, বঞ্চিত মানুষ, তাদের কথা তিনি বলেছেন। এটা একটা বিশেষ দিন, এত চমৎকার একটা জায়গায় এই চেয়ার উৎসর্গ করা হলো এবং একটা বৃক্ষ রোপণ করা হলো, যেটা 100 বর্ষের উপর এই বৃক্ষটা টিকে থাকবে এবং শান্তির বারতাই বয়ে বেড়াবে। 24 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। বঙ্গোপসাগরের মহীশোপা নিয়ে জাতিসংঘে ভারতের দাবির বিরুদ্ধে আপত্তি দিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক সালিসি আদালতের রায়ের পর নতুন করে কোনো দাবি তোলার সুযোগ নেই বলে মনে করে ঢাকা। নেদারল্যান্ডসের হেগ শহরের আন্তর্জাতিক সালিসি আদালত 2014 সালে বাংলাদেশ ও ভারতের সমুদ্র সীমার জটিলতা নিরসন করে রায় দেয়। এতে ভারতের দখলে থাকা প্রায় 19,500 বর্গ কিলোমিটার এলাকার মালিক হয় বাংলাদেশ। কিন্তু ভারত নিজেদের সমুদ্র সীমার 89 নম্বর ভিত্তি পয়েন্ট বাংলাদেশের নতুন জলসীমানার প্রায় 2.3 মাইল অভ্যন্তরে নির্ধারণ করে চলতি বছরের এপ্রিলে জাতিসংঘের মহীশোপা নির্ধারক বিষয়ক কমিশনে চিঠি দেয়। বাংলাদেশও সেপ্টেম্বরে এর জবাব দেয়। তাদের একটা বেস পয়েন্ট আছে ল্যান্ড থেকে 10.5 নটিক্যাল মাইল পানিতে, যেখানে কোনো ল্যান্ড নাই, ওই বেস পয়েন্টটা তারা করেছে। তো তাদের ওই বেস পয়েন্টটা নিয়ে আমরা অবজেকশন দিছি, যেহেতু তাদের সঙ্গে আমাদের কোনো সমুদ্র সীমা নিয়ে বিরোধ নাই। কাজেই তারা যে অবজেকশন তখনই দিতে পারবে যখন দেয়ার ইজ এ ডিসপিউট, মেরিটাইম ডিসপিউট বিটুইন দি টু অ্যাডজেসেন্ট কান্ট্রি। বাংলাদেশ জলসীমার অধিকার বুঝে পেতে সমুদ্র অধিকার ম্যাপিং করে 2014 সালে। এতে দক্ষিণ পশ্চিমে মূল ভূখণ্ডের শেষ পয়েন্ট থেকে পুটনি দ্বীপ, দক্ষিণ ভাসানচর এবং কক্সবাজার বরাবর ভিত্তিরেখা টানা হয়। আমাদের আগের বেসলাইন থেকে আমরা নতুন বেসলাইন করতে হয়েছে, কোর্টের পরে আমরা বেসলাইন করেছি। ওখানে একটা পয়েন্ট নিয়ে তাদের আপত্তি তারা দিয়েছে অন্যভাবে, যেটা যৌক্তিকতা নাই। কারণ আমাদের এই বেস পয়েন্টটা হলো পুটনি আইল্যান্ডের উপরে। খেয়াল করেন, পুটনি একটা দ্বীপ, বাংলাদেশের একটা অংশ। আন্তর্জাতিক সালিসি আদালতের রায় দুই পক্ষ মেনে নেওয়ায় নতুন করে ভারতের দাবির কোনো সুযোগ নেই বলে মনে করছেন সাবেক এই পররাষ্ট্র সচিব। তারা যে লাইনটাকে স্বীকার করে নিয়েছে, কেন সেটার ভিতরে তারা তাদের অবস্থান আবার নতুন করে গ্রহণ করার চেষ্টা করছে। এটা কিন্তু কোনো যুক্তিতে খাটে না, এটা কোনো আইনেও খাটে না। কেন তারা এটা করছে, এটা আমার মনে হয় এটা আমার কাছে একটা বিষয়, এবং হয়তো আমরা আগামী কিছুদিনের মধ্যে বুঝতে পারবো যে এটা তারা কেন করেছে। এটা কিন্তু তাদের করার কোনো যুক্তি নেই। ভারতের নির্ধারিত ভিত্তিরেখা
1982 সালের আন্তর্জাতিক সমুদ্র আইনের 7 নম্বর ধারার পরিপন্থী বলে জানিয়েছে বাংলাদেশ। শুনানি হবে না, যে এটা সিএলসিএস একটা কমিটি আছে 21 সদস্যের। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেখছেন দীপ্ত সংবাদ। এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। বিরতির পর সবাইকে আবারও স্বাগত দীপ্ত সংবাদে। দেশে করোনায় আরও 26 জন মারা গেছে, এতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 27,277। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় সারা দেশে 33,327 জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে 1,562 জনের। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 4.69 ভাগ। দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 15,45,800 জনের। এর মধ্যে সুস্থ হয়েছে 15,04,709 জন। সবশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছে 1,603 জন। 2 থেকে 3 দিনের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার RT-PCR মেশিন বসানো হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তবে র্যাপিড PCR মেশিন বসাতে আরও সময় লাগবে। আজ বিমানবন্দরে PCR ল্যাব স্থাপনের কার্যক্রম পরিদর্শনে গিয়ে এই কথা জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, বিমানবন্দরে PCR ল্যাব স্থাপনের কাজ যাদের দেয়া হয়েছে তারা দ্রুত কার্যক্রম শুরু করবে। তারা জানান, বহুতল কার পার্কিংয়ের উপর স্থায়ীভাবে করোনার পরীক্ষাগার বসাতে আরও 10 থেকে 12 দিন সময় লাগতে পারে। সংযুক্ত আরব আমিরাতে যেতে যাত্রার 6 ঘন্টা আগে করোনার RT-PCR পরীক্ষার সনদ লাগছে। এ কারণে দীর্ঘদিন ধরে কর্মস্থলে যেতে পারছেন না প্রবাসীরা। কোনো সাংবাদিক অহেতুক হয়রানির শিকার হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে বৈঠকে তিনি এই আশ্বাস দেন। কেউ যাতে অহেতুক হয়রানির শিকার না হয় সেই বিষয়টা আমি ব্যক্তিগতভাবে তথ্যমন্ত্রী হিসেবে দেখব বলে তাদেরকে জানিয়েছি। সরকার যে কারো হিসাব চাইতে পারে, কিন্তু অহেতুক যাতে কেউ হয়রানির শিকার না হয়। দলকে আরও বেশি সুসংগঠিত করার পাশাপাশি আগামী নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের কর্মপন্থা ঠিক করতে আবারও ধারাবাহিক বৈঠক শুরু করেছে বিএনপি। মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। 3 দিন ব্যাপী বৈঠকের প্রথম দিনে কেন্দ্রীয় কমিটির ঢাকা ও ফরিদপুর বিভাগের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন দলটির নীতি নির্ধারকরা। বৈঠকে নিরপেক্ষ সরকার, নির্বাচন কমিশন গঠনে আন্দোলনের কৌশল ঠিক করার পাশাপাশি চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এর আগে কৃষক দলের নবনির্বাচিত নেতারা দেখা করতে গেলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার পরামর্শ দেন বিএনপি মহাসচিব। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। বিরতির পর সবাইকে আবারও স্বাগত দীপ্ত সংবাদে। বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 6 অক্টোবর। এই নির্বাচনে নিজে কোনো প্যানেল গঠন করবেন না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের বাকি আর মাত্র কিছুদিন, আর সেই নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার শেষবারের মতো বৈঠকে বসেছিলেন বর্তমান পরিচালনা পর্ষদ। বৈঠকের আগে সদ্য প্রয়াত জাতীয় দলের সাবেক কোচ জালাল আহমেদ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানাতে নীরবতা পালন করা হয়। বর্তমান কমিটির শেষ সভার পর বিসিবি সভাপতি জানান, আগামী নির্বাচনে কোনো প্যানেল থাকছে না তার। এবারের নির্বাচনে মোট কাউন্সিলরের সংখ্যা 174 জন। সাকসেসফুল হবো কি হবো না, দ্যাট ইজ আনইম্পর্টেন্ট আমার কাছে, কিন্তু আমি মনে করছি এটা চেষ্টা করা উচিত। এই জিনিসটাই মেসেজটা দিতে চেয়েছি যে দেখো আমার কোনো প্যানেল নাই, যে আসবে মানে আমিও যদি আসি সেটাই আমার প্যানেল। আইসিসির নতুন সূচিতে বেশ কয়েকটি বৈশ্বিক আসর আছে। এর মধ্যে বিশ্বকাপ ছাড়াও আছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আর এই টুর্নামেন্টের আগামী আসরের একক আয়োজক হতে চায় বাংলাদেশ। বোর্ড সভাপতি জানিয়েছেন, বৈশ্বিক যে কোনো প্রতিযোগিতা আয়োজনে প্রধানমন্ত্রীর পূর্ণ সমর্থন রয়েছে। আমাদের এখানে যদি কোনো ক্রিকেটের ওয়ার্ল্ড কাপের কোনো খেলা হয়, সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন। সো এটা আমার মনে হয় এটা একটা বিরাট প্লাস নিউজ আমাদের জন্য। এটা আমরা আজকে শেয়ার করেছি। এই ছিল আপনার এই সংক্রান্ত, আর তারপর তো হলো বিদায়ী। এদিকে টি-20 বিশ্বকাপের আগে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশকে, তবে তাতে সায় দেয়নি বিসিবি। তানভীর হাসান, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে নিটল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। জনশুমারি প্রকল্পে ট্যাব ক্রয়ে সম্ভাব্য অনিয়ম ঠেকালো মন্ত্রিসভা ক্রয় কমিটি, পুনরায় দরপত্র আহ্বান।
ইভ্যালির রাসেল আবারও রিমান্ডে, লোভনীয় বিজ্ঞাপন বন্ধে সরকারের নিষ্ক্রিয়তায় হাইকোর্টের রুল। পণ্যবাহী পরিবহন ধর্মঘটে বিপাকে কাঁচামাল ব্যবসায়ীরা, গাড়ির অভাবে টিসিবির পণ্য বিক্রয় বিঘ্নিত। ধারাবাহিক সাফল্যে এসডিজি অর্জন অগ্রগতি পুরস্কার পেল বাংলাদেশ, প্রধানমন্ত্রীর 5 দফা প্রস্তাব। আর এই ছিল এখনকার মতো। আমি দোলা ডলারেস বিদায় নিচ্ছি। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার উপায় facebook.com/diptonews এই ঠিকানায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।